খিদে লেগেছে তো, আর কতক্ষণ না খেয়ে বসে থাকবো। দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল। তুমি রান্না করবে না মা? দূর, ভাল লাগে না। দিলি তো সামনে এসে আমার সেলফিটা নষ্ট করে। মা, তুমি সেলফি তুলছো, আমিও তোমার সাথে সেলফি তুলবো। যত সব আদিক্ষেতা, সর সর বলছি। কেন মা, আমার সাথে ছবি তুললে কি হবে? ন্যাকামো, এসব দেখে আর বাঁচি না। তোর সাথে সেলফি তুলে পোস্ট করলে সবাই তো জানবে যে তোর মতো দামড়া একটা মেয়ে আমার আছে। তুই আর তোর বাবা তো এটাই চাস, তাই না? কি হলো মা, তুমি এমন করছো যেন আমি তোমার মেয়ে না। মনে হচ্ছে তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো। জ্বালায় আর বাঁচি না। শর্ত দেখি, এক্ষুনি আমার পছন্দের ব্লগারের ভিডিও আসবে। কিন্তু মা, তুমি ভাত রান্না করবে না? না রাঁধলে আর কতক্ষণ না খেয়ে থাকবো? সকালেও তো মুড়ি খেয়েছি, এই মুড়ি আর কতক্ষণ পেটে থাকবে বলো? এতই যখন খিদে লেগেছে, যা নিজে গিয়ে রান্না কর। দূর হ বলছি আমার সামন থেকে। মোবাইল ছাড়া এখন আমি রান্না করতে পারবো না। রেহানা আবারও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ওদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিতু একাই রান্নাঘরে চলে গেল। খিদেই পেটটা কেমন চুচু করছে, আমি যে আর পাচ্ছি না। কিন্তু মা তো মোবাইল নিয়েই বসে আছে। আমি বরং রান্নাটা করে ফেলি, একটু পর তো বাবাও চলে আসবে। নিতু নিজেই চুলা জ্বালাতে চলে গেল। তখনই আগুন জ্বালাতেই আগুনের ফুলকি এসে নিতুর হাতে পড়তেই নিতু চিৎকার করে ওঠে, আ! এ কি রে মা, তুই এখানে কি করছিস? আহারে, কচি হাতটা বুঝি পুড়ে গেল? না বাবা, কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? আর তুই বলতো, তুই এখানে কি করছিস? তোর মা কোথায়? ও বুঝেছি, তোর মা আজও রান্না করতে আসেনি। কি করছে সেই নবাবজাদি? নিশ্চয়ই মোবাইলে ঢুকে আছে। আজ ওর একদিন কি আমার একদিন। হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি, আপনাদের প্রিয় রেহানা। আজ আমি আপনাদের সাথে অনেক গল্প করব। এসব কি হচ্ছে শুনি? বন্ধ করো, বন্ধ করো এসব। এ কি, তুমি আমার মোবাইল কেড়ে নিলে কেন? দাও দাও বলছি আমার মোবাইল। না, আমি আর এই মোবাইল দিব না। এই মোবাইলটাই হয়েছে যত নষ্টের গোড়া। আজই আমি এটা ভেঙে ফেলবো। খবরদার, তুমি আমার মোবাইল ভাঙবে না। নতুন মোবাইল কেনার মুরত নেই, আর এসেছে আমার মোবাইল ভাঙতে। দাও দাও বলছি। বাবা, বাবা, দাও, মায়ের মোবাইলটা ফিরিয়ে দাও। চুপ, একদম চুপ। নিজেও যেমন, মেয়েটাকেও তেমন বানাতে চাচ্ছিস নাকি? শুনি, বেলা কত হয়েছে, ভাত রাঁধবে না? রাঁধবো না? আমাকে কি তুমি ঝি চাকর পেয়েছো নাকি? হ্যাঁ, যে রোজ আমাকেই রাঁধতে হবে? কেন? আমার ফেসবুকের বন্ধুরা তো মাঝে মাঝে রান্না করে না, বাইরে থেকে খাবার আনে। কি কি বললে? কিসের বন্ধুরা? ওসব তুমি বুঝবে না। দাও আমার মোবাইল দাও, এখন আমার আরেকটা লাইভ আছে। ওসব আমার বুঝে লাভ নেই, যাও রান্না করো। বললাম তো আমি এখন রান্না করতে পারবো না। দাও আমার মোবাইলটা। বেশ, তবে আমি আজই এই মোবাইলটা ভেঙে ফেলবো। তখন দেখবো সারাদিন কি করে মোবাইল টিপো। কি বললে? আমার মোবাইল তুমি ভেঙে ফেলবে? তাহলে কিন্তু তাহলে তাহলে কিন্তু কি? তাহলে আমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাব। কি কি বললে? বেরিয়ে যাবে? তোমার এত বড় সাহস? বেশ, তবে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। না বাবা, তুমি মাকে তাড়িয়ে দিও না। আমি না হয় আজকে না খেয়েই থাকবো। খেয়ে খেয়ে যে শরীর বানিয়েছিস, একদিন না খেলে কিচ্ছু হবে না। ছি 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 রেহনা, মোবাইল টিপে তোমার এত বড় অধঃপতন হয়েছে? তুমি তোমার নিজের পেটের মেয়েকে এভাবে বলছো? যা সত্যি তাই বলেছি। দাও আমার মোবাইল দাও। আর এতই যখন বাবা মেয়ের খিদে পেয়েছে, তবে নিজেরাই রান্না করে ফেলো। কাঁদিস না রে মা, সবই আমাদের কপাল। কিন্তু একদিন দেখবি ঠিকই তোর মা সব বুঝতে পারবে। কিন্তু খুব ভয় হয় সেদিন যেন বেশি দেরি হয়ে না যায়। অত চিন্তা করো না বাবা, মায়ের যখন খিদে পাবে তখন মা ঠিকই মোবাইল রেখে রান্না করতে আসবে। তোর মাথায় কত বুদ্ধি রে মা। চল, তোকে আজ আমি বাহিরে খাওয়াবো।
খিদেতে পেটটা চোচো করছে। কিরে নিতু, তোকে না বললাম রান্না করতে, আর তুই এখানে বসে বাবার সাথে গল্প করছিস? কি কি বললে তুমি? এতটুকু মেয়েকে দিয়ে রান্না করাবে তুমি? তোমার এত বড় সাহস? তোমার মেয়ে এত বড় হয়ে গেছে আর কাজ শিখবে না? মোবাইলের চার্জ শেষ, তাই তো এখানে আসলাম। ভাবলাম যতটুকু সময়ে মোবাইলে চার্জ হবে সেই সময়ে খাবারের কাজটা সেরে নেই। আর এখন এসে দেখছি রান্নাই হয়নি। কিন্তু মা, আমি তো চুলাই জ্বালাতে পারিনি। এই দেখো মা, চুলা জ্বালাতে গিয়ে আমার হাতটা কেমন পুড়ে গেছে। আচ্ছা মা, তোমার কাছে কি আমার থেকে তোমার মোবাইলের দামই বেশি? আমি কি তোমার কাছে কিচ্ছু না? হ্যাঁ, মোবাইলই আমার কাছে বড়, কারণ এখানে সবাই আমাকে অনেক ভালোবাসে। এসব তুমি কি বলছো মা? মোবাইলের ভিতরে যারা আছে তারা তো আর তোমার সাথে থাকে না, কিন্তু আমরা তো সারাক্ষণ তোমার সাথে থাকি। ওরা কি তোমাকে অনেক বেশি ভালোবাসে? আচ্ছা ঠিক আছে মা, আমি তো বাবার সাথে যাব। বাবা বলেছে আজ আমাকে বাইরে খেতে নিয়ে যাবে। কি, নিজেরা বাইরে খেতে যাবি আর আমি বাড়িতে বসে আঙুল চাবাবো? বেশ মা, তুমিও চলো আমাদের সাথে। না, আমি যাব না। মোবাইলে আমার অনেক কাজ আছে। আর তোদের যা চেহারা, তোদের সাথে বাইরে গেলে লোকে আমাকে কথা শোনাবে। যাই, আমি বরং মোবাইল টিপতে টিপতে একটু মুড়ি চিবোই। না, এবার একটা বিহিত করতেই হবে। যা হচ্ছে মোটেও ভালো হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমি ওকে ওর বাবার বাসায় দিয়ে আসব। এই কথা তুমি মুখেও এনো না বাবা। যাই হোক না কেন, মা তো আমাদের আপন মানুষই। সামান্য ভুলের জন্য মাকে তুমি তাড়িয়ে দেবে? সে দেখা যাবে। চল তো মা আমার সাথে। না বাবা, আমি যাব না। মা যেহেতু খিদে পেটে নিয়ে মুড়ি চিবোতে পারে, তাহলে আমিও পারবো। বেশ, তোদের মা মেয়ের যা ইচ্ছে তাই কর। সজল রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর নিতুও মন খারাপ করে পুকুর পাড়ে বসে রইল। আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? আজ নিজের মা সামান্য মোবাইলের জন্য আমাকে কত কিছু বলল। আমি কি সত্যি মায়ের কাছে কিচ্ছু না? জলপরি নদী থেকে ভেসে উঠল। আর জলপরীকে দেখে নিতু ঘাবড়ে গেল। আমি কি দেখছি? ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি জলপরি। আমি তোমার কিচ্ছু করব না। আমায় বলো তো, তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? এ তো ভারী কষ্টের কথা। নিজের মাও কি এরকম কঠোর হতে পারে? এর জন্য তো তোমার মাকে অবশ্যই শিক্ষা দেওয়া উচিত। না না জলপরি, তুমি আমার মাকে কিচ্ছু করবে না। শত হলেও সে তো আমার মা। সত্যি, তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম। তবে এটা তো সত্যি, তোমার মাকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। যা করার আমি করে দিয়েছি। এবার বাড়ি যাও, দেখবে উপরওয়ালা সব ঠিক করে দেবে। মা, আমাকে না হয় এক বাটি মুড়ি দাও। আমি যে না খেয়ে আর থাকতে পারছি না। জ্বালাস না তো, দূর হয় এখান থেকে। দেখছিস না আমি মোবাইল টিপছি? ওরে বাবারে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কি হলো মা, চেঁচাচ্ছ কেন? দেখছিস না আমার হাতের মোবাইলটা কেমন সাপ হয়ে গেল? মা, এটা তুমি কি করলে? নিজের মোবাইলটা নিজেই ভেঙে ফেললে? রেহানা মাটির দিকে তাকিয়ে দেখলো তার মোবাইলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কি, এটা মোবাইল হলো কি করে? আমি তো দেখলাম ওটা একটা সাপ ছিল। কি যা তা বলছো তুমি মা? আমার মনে হয় আমার মতো তোমারও খিদে পেয়েছে, তাই তো আবোল তাবোল বকছো। দাঁড়াও মা, আমি এক্ষুনি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি।
এই নাও মা, এগুলো খেয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে। যত সব ন্যাকামো, আমার মোবাইলটা ভেঙে গেছে এজন্য তো মনে মনে খুব খুশি হয়েছিস। দাঁড়া, আজ তোর বাবা আসুক বাড়িতে, এর থেকেও ভালো মোবাইল আমি ওকে দিয়ে কেনাবো। এ কি, এটা মোবাইল হলো কি করে? এসব এসব কি হচ্ছে আমার সাথে? কি যাতা বলছো তুমি মা? মোবাইল টিপে টিপে তোমার মাথাটা একদম গেছে, তাই তো মুড়িগুলোকে মোবাইল মনে করছো। এটা কি মুড়ি? আমার না, তোর মাথা গেছে। আমায় তো মোবাইল খেতে দিয়েছিস, তোর এত বড় সাহস! রেহানা মোবাইলটিকে ছুঁড়ে মারতেই সেগুলো মুড়ি হয়ে গেল। এ কি, এসব কি হচ্ছে আমার সাথে? আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? এ কি মা, তুমি কাঁদছো কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি আবার তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। কি করবো বলো, আমি তো আর ভাত রান্না করতে পারি না, এজন্যই তো তোমাকে মুড়ি খেতে দিলাম। নিতুর এমন কথা শুনে নিষ্ঠুর রেহানার অনেক মায়া হলো, আর সে নিজের ভুল বুঝতে পারলো। আমায় তুই ক্ষমা করে দে মা, কোথায় আমি তোকে মাথায় করে রাখবো, ভাত রেঁধে খাওয়াবো, কিন্তু তা না করে উল্টো আমি তোকে রাতে পাঠিয়েছি। আমি তো মা না রে, আমি তো পাষণ্ড, আমায় তুই ক্ষমা করে দে। কিন্তু না মা, আজ বাবা এলে আমি বাবাকে বলে তোমাকে নতুন মোবাইল কিনে দেব। না রে মা, আমার আর মোবাইল চাই না। ওই মোবাইলের জন্যই তো আমি আমার সন্তান, সংসার সবকিছুই ভুলতে গিয়েছিলাম, কিন্তু আর না। আরে, এ আমি কি দেখছি? কিরে নিতু, আজ তো দেখছি সূর্য উল্টো দিকে উঠেছে। আমায় আর লজ্জা দিও না, আমি যে পাপ করেছি উপরওয়ালা আমাকে তার শাস্তি দিয়েছেন, তাই তো আমি খাবার খেতে গেলেও সেটা মোবাইলে পরিণত হয়েছে। আর যাই হোক, মোবাইল খেয়ে তো আর পেট ভরে না। বাবা, তুমি না বলেছিলে আজ আমাকে বাইরে খেতে নিয়ে যাবে? চলো মা, আজ 3 জন মিলে বাইরে খেতে যাব। না রে মা, আমি থাকতে তোরা হোটেলে কেন যাবি? দাঁড়া, আমি এক্ষুনি রান্না করে আনছি, আমায় তুমি ক্ষমা করে দাও গো। মাপ চাইতে হবে না রেহেনা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি হয়েছি। রেহানা তার নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিল। অনেকদিন আগে গোপীপুর নামে এক গ্রামে অমল নামে এক যুবক বাস করত। সে খুবই বুদ্ধিমান এবং সুদর্শন ছিল। অমলের বাবা গ্রামের মোড়ল ছিল এবং সে অমলকে খুবই আদর করত। এই গ্রামের পাশেই একটি জঙ্গল ছিল। গ্রামবাসীদের শহরে যেতে হলে ওই জঙ্গল দিয়ে যেতে হতো। ওই জঙ্গলে একটা পেতনি বাস করে। লোকজন যদি কোনো কারণে রাত করে বাড়িতে ফিরতো তাহলে তারা রক্ষে থাকতো না, ওই ডাইনি তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এমনই একদিন এক পথিক রাতের বেলা ওই জঙ্গল দিয়ে বাড়িতে ফিরছিল, আর তখনই ওই ডাইনিটা লোকটিকে দেখতে পায়। আজ অনেকদিন পর কাউকে পেলাম, এখন এর সাথে একটু মজা করে নেই, তারপর ওকে তুলে নিয়ে যাব। ডাইনি লোকটির সামনে এসে দাঁড়ায়। তোর তো অনেক সাহস, সন্ধ্যার পর কেউ এদিক দিয়ে পা বাড়ায় না, আর তুই দেখি দিব্যি হেঁটে যাচ্ছিস, আজ তোর রক্ষে নেই। আমাকে ক্ষমা করো ডাইনি, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আজ শহরে গিয়ে কাজ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তো এই রাতের বেলায় বাড়িতে ফিরতে হচ্ছে। দয়া করে আমাকে যেতে দাও। তোর সাথে যখন আমার দেখা হয়ে গেছে তখন তো তোকে আমি যেতে দিতে পারি না। তাছাড়া অনেকদিন ধরে কোনো মানুষকে খেতে পাচ্ছি না, তাই তোকে খেয়ে আমি ক্ষুধা মেটাবো। তবে তোর জন্য একটা সুযোগ আছে, তুই যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি ছেড়ে দেব। বলো ডাইনি, কি সেই প্রশ্ন? তাহলে বল, এক ব্যক্তির 2টি বউ আছে, কিন্তু এক বউ বোবা আর আরেক বউ কানা। একদিন হঠাৎ
কি বলতে পারবেন ডাইনির প্রশ্নের উত্তর কি হবে? উত্তরটি কিন্তু খুবই মজার। যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যান। এই প্রশ্নের উত্তর হলো বোবা ও কানা তাদের ডাকনাম ছিল। তাই বোবা বউ খুব সহজে কানা বউকে সে কথাটি বলে দিবে। পথিক কিন্তু ডাইনির এই প্রশ্নের উত্তরটি দিতে পারল না, আর তাই ডাইনি ওই লোকটিকে নিয়ে চলে গেল। এ ঘটনার পর থেকে রাতের বেলা কেউই ওই জঙ্গল দিয়ে যেত না। কিন্তু একদিন অমলকে জরুরি কাজে সেই পথ দিয়ে শহরে যেতে হয়। কাজ করতে করতে তার সন্ধ্যা হয়ে যায়। তখন সে চিন্তায় পড়ে যায়। আজ তো কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমি কি করব? ওই জঙ্গলের মধ্য দিয়ে আমি কিভাবে বাড়ি ফিরবো? গ্রামের মানুষ তো বলে ওই জঙ্গলে একটা ডাইনি বাস করে, কিন্তু আমাকেও তো বাড়ি ফিরতেই হবে। এসব ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো ওই জঙ্গলের মধ্যে দিয়ে সে বাড়িতে ফিরবে। সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। যখন সে ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন ওই ডাইনিটা অমলকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। সে অমলের প্রেমে পড়ে যায়। আরে, এত সুন্দর যুবককে তো আমি আগে কখনো দেখিনি। আমি তো ওর প্রেমেই পড়ে গেলাম। আমি যদি ওর বউ হতে পারি তাহলে আমার দিনগুলো আনন্দেই কাটবে। এই ভেবে ডাইনি একটি বুদ্ধি বের করলো। সে একজন সুন্দরী মেয়ে মানুষের রূপ ধারণ করলো এবং রাস্তায় দাঁড়িয়ে এমন ভাব করলো যেন সে ভুল করে পথ হারিয়ে ফেলেছে। কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে, আমি পথ হারিয়ে ফেলেছি। ঠিক তখনই অমল তাকে দেখতে পেল। এত রাতে একজন সুন্দরী মেয়ে মানুষকে অমল দেখে সে অবাক হলেও তার সাহায্যের আবেদন শুনে সে ডাইনির কাছে গেল। কি হয়েছে আপনার? আপনি এত রাতে এই জঙ্গলে কেন? আমি একজন এতিম, এই দুনিয়ায় আমার কেউ নেই। আমি শহরে কাজের খোঁজে গিয়েছিলাম। কাজ শেষ করে আমি এক জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলাম। হঠাৎ কোথা থেকে দুজন মহিলা এসে আমাকে কিছুতেই অজ্ঞান করে ফেলে এবং আমার সব জিনিসপত্র নিয়ে যায়। জ্ঞান ফেরার পর আমি নিজেকে এই জঙ্গলে আবিষ্কার করি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে কি আপনার সাথে নেবেন? অমল ভাবলো এই রাতের বেলায় মেয়েটিকে রেখে যাওয়া অন্যায় হবে, তাই সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আপনি আমার সাথে যেতে পারেন, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। আমি শুনেছি এই জঙ্গলে একটা ডাইনি থাকে। এরপর তারা দুজনে মিলে অমলের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে অমল মেয়েটিকে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, আমি কি কিছুদিন আপনার এখানে থাকতে পারি? বিনিময়ে আমি আপনার ঘরে সব কাজ করে দিব। ঠিক আছে, আপনি কিছুদিন এখানে থাকতে পারেন। এরপর অমল মেয়েটিকে নিয়ে গিয়ে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটিকে দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়। তারা মেয়েটির নাম পরিচয় জিজ্ঞেস করে। সে সবাইকে এটা ওটা মিথ্যে কথা বলে খুশি করে ফেলে। এরপর সে ঘরের কাজকর্মে লেগে যায়, যেমন থালা বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, রান্না করা ইত্যাদি। এসব কাজ করে ডাইনি অমলকে আর তার বাবা মাকে খুশি করার চেষ্টা করে। ডাইনির এসব কাজকর্ম দেখে অমলের বাবা মা অনেক খুশি হয়ে যায়। তারা অমলকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। বাহ, মেয়েটা অনেক গুণবতী আর অনেক সুন্দরী। দেখো, সে ঘরের কাজ কত সুন্দর করে দ্রুত করে ফেলতেছে। আমার মনে হয় এই মেয়ের সাথে আমাদের অমলকে বিয়ে দিলে মন্দ হবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি ওই মেয়েটির কাজকর্ম দেখে মুগ্ধ হয়েছি। এদিকে ডাইনি তাদের খুশি করার জন্য সব কাজ দ্রুত করতে থাকে, যা একজন স্বাভাবিক মানুষের কাছে কখনোই সম্ভব নয়। এসব দেখে অমলের মা ডাইনিকে সন্দেহ করে। আরে, এই মেয়েটা সব কাজ এত দ্রুত কিভাবে করছে? কিছু তো একটা গন্ডগোল আছে, আমাকে ওর ওপর নজর রাখতে হবে। এরপর অমলের মা লুকিয়ে লুকিয়ে মেয়েটির উপর নজর রাখতে শুরু করে এবং দেখতে পায় ডাইনি তার জাদু শক্তি দিয়ে এক নিমিষে সব কাজ করে ফেলছে। এই দেখে অমলের মা প্রচন্ড ভয় পেয়ে যায়। অমলের বাবা এবং অমলকে সব ঘটনা খুলে বলে। সব শুনে অমলের বাবা বলে, এটা নিশ্চয়ই ওই জঙ্গলের ডাইনিটা হবে। আমাকে আরো শিওর হতে হবে। কালকে আমি ওর একটা পরীক্ষা নেব। পরের দিন সকালে অমলের বাবা ডাইনিকে বলে, মা,
ঘরের সব জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে, তুমি জঙ্গলে যাও, অনেকগুলা জ্বালানি কাঠ নিয়ে আসো। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। কিছুক্ষণ পরে ডাইনি অনেকগুলো জ্বালানি কাঠ নিয়ে আসে। সেগুলো তো কোনো মেয়ে মানুষ ধরে থাক, কোনো শক্তিশালী পুরুষেরও একা বহন করা কষ্টসাধ্য, কিন্তু ডাইনি দিব্যি সেগুলো নিয়ে এসে মোড়লের সামনে হাজির হয়। এসব দেখে মোড়ল প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে নিশ্চিত হয় এটাই সেই জঙ্গলের ডাইনি। এরপর তারা পরিবারের সকলে মিলে কি করে ডাইনিকে এখান থেকে তাড়ানো যায় সেই পরিকল্পনাই করতে থাকে। অমল একটি উপায়ের কথা বলে। আমি ডাইনিকে বিয়ের কথা বলে ওকে কিছু শর্ত দিব, আর তোমরা এই সুযোগে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসবে। এভাবেই তাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। অমলের প্রস্তাবটা তার বাবা মায়েরও অনেক পছন্দ হলো। তখন অমল ওই ডাইনিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তবে একটা শর্ত আছে। আমাদের পরিবারের রেওয়াজ অনুযায়ী বিয়ের আগে একজন সাধু বাবা এসে তোমাকে কিছু প্রশ্ন করবে, আর তোমাকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই তোমার সাথে আমার বিয়ে হবে। এ কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায়। সে বলে, আমি আপনাকে বিয়ে করার জন্য সব শর্ত পূরণ করতে রাজি আছি। যথাসময়ে তন্ত্রমন্ত্র এক শক্তিশালী সাধু বাবা সেখানে আসলো। অমল সাধু বাবাকে সবকিছু বলেই এখানে নিয়ে এসেছে। তিনিও প্রস্তুত হয়ে এসেছেন। শোনো মেয়ে, তোমাকে আমার দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি পারো তবেই তুমি অমলের বউ হতে পারবে, আর না পারলে তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো তো, আজব জিনিস হাতে চলে মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা, এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনার যদি ওই ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এই ধাঁধার উত্তর হলো কলম। ডাইনি কিন্তু এই ধাঁধার উত্তর দিতে পারল না। তখন সাধু বাবা বললেন, এটাই তোমার শেষ সুযোগ, আর না হলে কিন্তু শর্ত অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। তাহলে বলো, একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? এবার আপনার পালা। আপনি কি বলতে পারবেন একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। এ ধাঁধার উত্তর হলো রাতে ঘুমিয়ে। তাহলে তার দিনে ঘুমানোর প্রয়োজন নেই। ডাইনি কিন্তু এই ধাঁধারও উত্তর দিতে পারল না। আসলে সাধু বাবা জেনে শুনে এমন প্রশ্ন তৈরি করে এনেছিলেন যার উত্তর ডাইনি দিতে পারবে না। ডাইনি যখন দেখলো তার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে নিজের আসল রূপ ধারণ করলো। ভেবেছিলাম অমলের বউ হয়ে সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু তোরা আজ সেটা হতে দিলি না। এখন তোরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কে কাকে মারে সেটা তো দেখ আগে। এই বলে সাধু বাবা মন্ত্র পড়ে ফু দিলেন আর একটি বোতল এগিয়ে ধরলেন, আর অমনি ডাইনি আস্তে আস্তে ছোট হয়ে বোতলের কাছে আসতে শুরু করলো। ডাইনি অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে সাধু বাবার জাদু থেকে মুক্তি হতে পারলো না। অবশেষে ডাইনি এক পর্যায়ে বোতলের ভিতর ঢুকতে বাধ্য হলো। তারপর তারা সবাই মিলে ওই বোতলটিকে নদীতে ফেলে আসলো, আর এভাবেই গোপীপুর নামের গ্রামের লোকজন ডাইনির হাত থেকে মুক্তি পেল। মনিকা, এই মনিকা, কোথায় তুই? খেলতে যাবি না তুই? না রে, আজ আমি খেলতে যাব না। আমার মা আজ ডিম রান্না করছে, আমি যে এখন ডিম দিয়ে ভাত খাবো রে। মনিকা, এই মনিকা, এই নে খাবার খেয়ে নে। এই, দেখতে পাচ্ছিস না মেয়েটা খাবার খাচ্ছে? তুই ওভাবে তাকাচ্ছিস কেন? চোখ নিচে কর। চাচি, আমাকে একটু ডিম দিয়ে ভাত দেবে? আমারও যে খেতে খুব ইচ্ছে করছে। মা আজকে 2 দিন ধরে রান্না করেনি, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। দূর হয় এখান থেকে, কাউকে দেখলেই চাইতে হয়, তাই না? মা, ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। মনিকা ডিম দিয়ে ভাত খাচ্ছে মা, আমি একটু খেতে চেয়েছি, তার জন্য
ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে মা। মা, ও মা, আমিও ডিম দিয়ে ভাত খাবো মা। তোকে তো প্রতিদিন ভাতই খেতে দিতে পারি না রে মা, ডিম পাবো কোথায় আমি বল? সেটা আমি জানি না মা, সবাই ডিম দিয়ে ভাত খায়, আর তুমি আমাকে ডিম এনে দিতে পারো না কেন মা? এমন করে বলিস না রে মা। চল গোসল করে আসি, নদীতে যাই, তারপর না হয় একটা ব্যবস্থা করব। মা, ও মা, দেখো একটা বিড়াল পানিতে ডুবে যাচ্ছে। আরে আরে, তাই তো, যেভাবেই হোক বিড়ালটাকে বাঁচাতে হবে। আরে বেচারা কত কষ্ট পাচ্ছে। মা, বিড়ালটা বাঁচবে তো? আহারে, বিড়ালটা কতই না কষ্ট পাচ্ছে। বিড়ালটা বেঁচে গেছে রে মা। ধন্যবাদ তোমাদের, তোমরা আমাকে বাঁচিয়েছো। এ কি, তুমি বিড়াল হয়ে কথা বলছো কিভাবে? আমি যে কথা বলতে পারি। আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব চিন্তায় আছো। হ্যাঁ, আমার মেয়েটা ডিম দিয়ে ভাত খাবে বলছে, কিন্তু ডিম কেনার যে সামর্থ্য আমার নেই। মেয়েটাকে দুবেলা ঠিকভাবে ভাতই খেতে দিতে পারি না। আহারে, কি কষ্ট। তবে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের একটা গাছ দিচ্ছি। এই গাছটা রোপণ করে দিও। এই গাছটাই তোমাদের সব দুঃখ কষ্ট দূর করে দেবে। কিন্তু কিভাবে? এই গাছটা হলো ডিম দেওয়া গাছ। এই গাছটা প্রতিদিন তোমাদের অনেক ডিম দেবে, যেটা বিক্রি করে তোমাদের দিন অনেক ভালোভাবে চলে যাবে। আর প্রতি মাসে এই গাছটা একটি করে সোনার ডিম দেবে। তখন তোমরা সকল গরিবদের সাহায্য করবে। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করলে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ডিম দেওয়া গাছ রোপণ করার 3 দিন পর গাছে ডিম ধরবে, বুঝলে? এখন আমি যাই, কেমন? কি মজা, কি মজা, আমি 3 দিন পর ডিম দিয়ে ভাত খাবো, কি মজা। মা, মা, তাড়াতাড়ি বাড়িতে চলো, বাড়িতে গিয়ে গাছটা যে রোপণ করতে হবে। গাছটা কোথায় লাগানো যায়? কি রে মা, তোরা দুজন এখানে কি করছিস? বাবা, মা এখানে ডিম দেওয়া গাছের চারা লাগাচ্ছে। এসব তুই কি বলছিস পাগলের মতো? ডিমের আবার গাছ হয় নাকি? হ্যাঁ বাবা, একটি বিড়াল আমাদেরকে এই গাছটি দিয়েছে। যাক, আল্লাহ তাহলে আমাদের মুখের দিকে একটু তাকিয়েছে। মেয়েটার মুখের দিকে এতদিন তাকাতেই পারতাম না। তুমি আর ভেবো না, দেখো সবটাই ঠিক হয়ে যাবে, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। মা, আমি ডিম গাছে পানি দিতে যাচ্ছি। ও মা, একদিনে গাছটা কত বড় হয়ে গেছে, মাকে যে বলতে হয়। ও মা, মা শুনছো? এই দেখো গাছটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ তাই তো, গাছটা তো অনেক বড় হয়ে গেছে রে। আর মাত্র 2 দিন পরে গাছটাতে ডিম ধরবে। আরে গাছে তো অনেক ডিম ধরেছে। কই গো তোমরা, এদিকে এসো, দেখে যাও গাছে ডিম ধরেছে। কি হয়েছে গিন্নি, এভাবে ডাকছো কেন বলো তো? আরে আরে, আজব কাহিনী, গাছে তো ডিম ধরেছে। ওমা, গাছে তো দেখছি একটা ডিম সোনার মতো চকচক করছে। এটাই কি তাহলে সেই সোনার ডিম? কি মজা, কি মজা, ডিম দেওয়া গাছে আবার সোনার ডিমও ধরেছে, কি মজা। মা, আজকে আমাকে অনেক ডিম দেবে কেমন? আজকে আমি অনেক ডিম মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে মা, তুই আজকে অনেকগুলো ডিম খাবি। যাও, এই ডিমগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসো। আর এই গাছের ডিমগুলো আমরা মজা করে খাবো। আচ্ছা আচ্ছা, দাও, আমি ডিমগুলো বাজারে নিয়ে যাচ্ছি। গিন্নি, এই দেখো বাজার করে নেছি। আরে আরে, শেফা অমন মোটা হচ্ছে কি করে? ওদের তো এখন আর না খেয়ে থাকতে দেখি না, সচ্ছল হচ্ছে মনে হচ্ছে। তার উপর মানুষকে সাহায্য করছে দেখছি, কিন্তু এত কিছু কি করে সম্ভব হচ্ছে? ব্যাপারটা একবার দেখতে হচ্ছে তো। আরে এই শেফা, তুই এত মোটা হচ্ছিস কি করে রে? আর ঘর বাড়িও দেখছি ঠিক করেছিস। ও মা, তুমি জানো না চাচি, আমাদের তো একটা ডিম গাছ আছে। ওই ডিম দেওয়া গাছে প্রতিদিন অনেকগুলো করে ডিম হয়, আর সেগুলোই তো আমরা খাই আর বিক্রি করি। কি বলছিস কি তুই এসব? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ডিম আবার কখনো গাছে ধরে? শুধু ডিম নাই চাচি, প্রতি মাসে একটা করে সোনার ডিমও ধরে, তুমি দেখবে। আরে সত্যি তো,
গাছে তো ছোট ছোট অনেক ডিমই দেখা যাচ্ছে। ও, এই ব্যাপার তাহলে। এই গাছটা যে করে হোক আমাকে চুরি করতেই হবে। আজ রাতে এই গাছ আমি চুরি করতে আসবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমার দেওয়া ডিম গাছটি চুরি করতে এসেছিস? আমি তোকে ছাড়বো না শয়তানি। এ কি, কে তুই? আর তুই বেড়াল হয়ে আমাকে শাস্তি দিবি কি করে? কি করে দিবি শাস্তি শুনি? আর তাছাড়া তুই কথা বলছিস কি করে? এই ডিম গাছ, তোর জাদু শক্তি দিয়ে এই শয়তানিকে শাস্তি দে দেখি। ওই হাত দিয়ে তুই আর কখনো চুরি করতে পারবি না। আমি আর আমি আর কখনো চুরি করব না। আমাকে আমাকে মাফ করে দাও। বললাম তো, আর আর কখনোই চুরি করতে আসবো না। তুই মানুষের ভালো দেখতে পারিস না, সব সময় অন্যের খারাপ চাস, তাই তোর কখনোই ক্ষমা নেই, বুঝেছিস? আর এরপর থেকে যদি কখনো এমনটা করিস, তারপর দেখবি আমি কি করি। আজ আমার নিজের দোষের জন্য আমার হাতটা হারালাম আমি। না না, এরপর থেকে আমি আর কখনো এমন চুরি করব না। আরে, আমার আমার হাত তো দেখছি ভালো হয়ে গেছে। না না, আমি আর কখনোই এমন চুরি করব না। আর এরপর থেকে কারো উপর হিংসাও করব না। এ কি, এত রাতে আমার ডিম দেওয়া গাছের কাছে তুমি কি করছো? আমাকে আমাকে ক্ষমা করে দাও বোন। ডিম দেওয়া গাছ দেখে আমি আমি যে লোভ সামলাতে পারিনি। আমরা তোমাকে মাফ করে দিয়েছি। তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলো, কেমন? আমরা তোমাকে সাহায্য করব। মা, ও মা, ডিম দেওয়া গাছ আমাদেরকে সব দিয়েছে। ডিম দেওয়া গাছের জন্য আমাদের আর কোনো দুঃখ নেই বলো। কাল তো কাপড় বিতরণ করেছো, আর সেই সাথে খেতেও দিও। তুই ঠিক বলেছিস মা। এই ডিম দেওয়া গাছ, তুই থাক, আমরা ঘরে গেলাম।